সমাজ, পরিবার, নীতি নৈতিকতা সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আমি এক নিষিদ্ধ প্রেমের জালে জড়িয়ে পড়েছিলাম। আমারই আপন ফুটু, যার কোলেপিঠে আমি মানুষ হয়েছি, তিনিই হয়ে উঠেছিলেন আমার জীবনের একমাত্র প্রেম। এই গল্পটা হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না, কিন্তু এটাই আমার জীবনের নির্মম সত্য। আমার হৃদয় আজও সেই প্রেমের বিষণ্ণ স্মৃতি বয়ে বেড়ায়, যা একই সাথে মধুর ও ভয়ঙ্কর। এশিতা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু গভীর। সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে হেডফোন ব্যবহার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আরিফ। আমি তখন সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। গ্রাম থেকে এসে নতুন এক শহরে সবকিছুই আমার কাছে অচেনা আর রোমাঞ্চকর ছিল। বাবা মা চেয়েছিলেন আমি ঢাকায় এসে আমার বড় ফুপু সাদিয়ার বাসায় উঠি। ফুপু অবিবাহিতা ছিলেন, বয়স প্রায় ৩০-এর কোঠায়, কিন্তু দেখতে এতটাই সুন্দর আর প্রাণবন্ত ছিলেন যে প্রথম দেখাতেই যে কেউ মুগ্ধ হবে। তার লম্বা কালো চুল, গভীর মায়াবী চোখ আর মিষ্টি হাসি সবকিছু মিলে যেন এক অন্যরকম আকর্ষণ। আমার ফুপা নেই, কারণ তিনি বিয়েই করেননি। ফুপু সাদিয়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকতেন। তিনি একটি স্বনামধন্য এনজিওতে কাজ করতেন। বাবা মা ভেবেছিলেন ফুপু একা থাকেন, আর আমি সেখানে থাকলে তারও একজন সঙ্গী হবে, আমারও সুবিধা হবে। আমিও রাজি হয়ে গেলাম। ফুপুর বাসায় আসার পর প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল। ফুপু আমাকে খুব আদর করতেন, ঠিক যেন ছোট ভাইয়ের মতো। তিনি আমার পড়াশোনার খোঁজ নিতেন, পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন। ফুপুর সাথে আমার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, প্রায় ৮-৯ বছরের। তাই হয়তো আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি। ফুপু প্রায়ই আমাকে তার জীবনের গল্প বলতেন, তার স্বপ্ন, তার অতৃপ্ত বাসনা নিয়ে কথা বলতেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আমার কাছে তিনি শুধু একজন ফুপু ছিলেন না, ছিলেন একজন বন্ধু, একজন পথ প্রদর্শক। দিন যত যাচ্ছিল, ফুপুর প্রতি আমার অনুভূতিগুলো ততই বদলাতে শুরু করেছিল। প্রথমে সেটা ছিল কেবলই মুগ্ধতা, তারপর শ্রদ্ধা। কিন্তু ধীরে ধীরে সেই মুগ্ধতা আর শ্রদ্ধা এক অন্যরকম অনুভূতির জন্ম দিতে শুরু করল আমার মনে। আমি যখন তার কাছাকাছি থাকতাম, আমার বুক ধুকপুক করত। তার স্পর্শে আমার সারা শরীরে শিহরণ জাগত। তিনি যখন আমার দিকে তাকিয়ে হাসতেন, আমার মনে হতো যেন পৃথিবীটা থমকে গেছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে তিনি আমার ফুপু, আমার মায়ের ছোট বোন। এই ধরনের চিন্তা করা মহাপাপ, কিন্তু মন তো আর যুক্তি মানে না। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। পুরো এলাকা অন্ধকার। ফুপু আর আমি মোমবাতির আলোয় বসে গল্প করছিলাম। সেদিন ফুপু তার জীবনের এক গভীর কষ্টের কথা বলেছিলেন। তিনি যাকে ভালোবাসতেন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। ফুপু সেদিনের কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। তার চোখের জল মোমবাতির আলোয় চিকচিক করছিল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। আমি অজান্তেই তার হাতটা ধরে ফেলেছিলাম। তার হাতটা ছিল নরম আর উষ্ণ। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে ছিল বিষণ্ণতা আর এক অদ্ভুত শূন্যতা। আমি তার হাতটা ছাড়তে পারিনি। সেদিনের সেই স্পর্শ ছিল আমাদের সম্পর্কের এক নতুন মোড়। এরপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। আমরা রাতে একসাথে ছাদে গিয়ে তারাদের দিকে তাকিয়ে থাকতাম, ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। ফুফু আমাকে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। কখনো শাহবাগের বইমেলায়, কখনো রমনা পার্কে, আবার কখনো বুড়িগঙ্গার তীরে। আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো লাগত। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রেমে পড়েছি, এক নিষিদ্ধ প্রেমের জালে আমি জড়িয়ে পড়ছি, যার থেকে বের হওয়া আমার পক্ষে অসম্ভব। একদিন রাতে ফুফু অসুস্থ হয়ে পড়েছিলেন। তার জ্বর হয়েছিল। আমি সারা রাত তার পাশে বসে সেবা করেছিলাম। তার কপালে জলপট্টি দিয়েছিলাম। যখন তার কপালে হাত রেখেছিলাম, আমার মনে হয়েছিল যেন আমি তার সব কষ্ট নিজের করে নিতে চাই। তিনি জ্বরের ঘোরে আমার হাত ধরে রেখেছিলেন। আমি তার দিকে তাকিয়েছিলাম, তার ঘুমন্ত মুখের দিকে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তার কপালে আলতো করে একটা চুমু খেয়েছিলাম। আমার মনে হয়েছিল যেন আমি একটা বিশাল ভুল করে ফেলেছি, কিন্তু একই সাথে আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয়েছিল। পরদিন সকালে ফুফু সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন।
সেই হাসিটা আমার মনে এক নতুন আশার জন্ম দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ফুফুও হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু সামাজিকতার ভয়ে বলতে পারছেন না। আমরা দুজনেই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিলাম। আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে লাগল। আমরা একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছিলাম। তিনি আমাকে ছাড়া থাকতে পারতেন না, আমিও তাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করতাম। মাঝে মাঝে আমরা চট্টগ্রাম, সিলেট বা রাজশাহীর মতো শহরে ঘুরতে যেতাম। সেই ভ্রমণের মুহূর্তগুলো ছিল আমাদের প্রেমের সাক্ষী। সিলেটের চা বাগান বা চট্টগ্রামের সমুদ্র সৈকতে আমরা একে অপরের হাত ধরে হাঁটতাম, যেন কোনো পরোয়া ছিল না পৃথিবীর। আমরা ভুলে যেতাম যে আমরা ফুফু ভাতিজা। আমরা শুধুই দুটি প্রেমিক আত্মা ছিলাম, যারা একে অপরের সান্নিধ্য খুঁজত। কিন্তু এই নিষিদ্ধ প্রেম বেশিদিন গোপন রাখা সম্ভব ছিল না। আমার খালাতো বোন মিথিলা, যে আমাদের বাসায় প্রায়ই আসত, সে আমাদের সম্পর্কের গভীরতাটা বুঝতে শুরু করেছিল। তার চোখে সন্দেহ দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। একদিন মিথিলা আমাকে সরাসরি জিজ্ঞাসা করল, আরিফ, ফুফুর সাথে তোর সম্পর্কটা কি শুধু ফুফু ভাতিজার মতো? আমি থতমত খেয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। মিথিলা আমার অবস্থা দেখে মুচকি হেসেছিল। আমি জানতাম মিথিলা যদি এই কথা বাড়িতে বলে দেয় তাহলে কি হবে। আমার মনে ভয় আর অপরাধবোধ বাসা বাঁধতে শুরু করল। আমি জানি আমাদের এই সম্পর্ক সমাজের চোখে মহাপাপ, কিন্তু আমার মন তো ফুফুকে ছাড়া কিছুই বোঝে না। আমি ফুফুকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সাবধানে থাকতে হবে। ফুফুও চিন্তিত ছিলেন। তার চোখে আমি একই ভয় আর ভালোবাসা দেখতে পেতাম। একদিন রাতে ফুফু আর আমি ছাদে বসেছিলাম। আকাশে পূর্ণিমা চাঁদ ঝলমল করছিল। ফুফু আমার কাঁধে মাথা রেখেছিলেন। তিনি খুব শান্ত স্বরে বললেন, আরিফ, আমাদের হবে? তার গলার স্বরে এক গভীর বেদনা ছিল। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। আমি জানি না ফুফু, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তিনি মাথা তুলে আমার চোখের দিকে তাকালেন। তার চোখে জল চিকচিক করছিল। সমাজ কি আমাদের মেনে নেবে? পরিবার কি আমাদের ক্ষমা করবে? আমি নিরুত্তর রইলাম, কারণ আমিও জানতাম এর উত্তর। সমাজ কখনোই আমাদের এই সম্পর্ককে মেনে নেবে না। আমাদের পরিবারও হয়তো আমাদের ত্যাগ করবে, কিন্তু আমার হৃদয় ফুপুকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারছিল না। কয়েকদিন পর আমার মা ফোন করলেন। তিনি জানতে চাইলেন ফুপু আর আমি কেমন আছি। তার গলার স্বরে এক অদ্ভুত কাঠিন্য ছিল। তিনি বললেন, আরিফ, আমি শুনেছি তুই নাকি ফুপুর সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়েছিস। এ কেমন কথা? আমার বুকটা ধরফর করে উঠল। তার মানে মা জেনে গেছেন। নিশ্চয়ই মিথিলা মাকে সব বলে দিয়েছে। আমি মাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা ভুল খবর, কিন্তু মা আমার কথা শুনতে রাজি ছিলেন না। তিনি বললেন, তুই কালই বাড়িতে চলে আয়, ফুফুর সাথে তোর আর থাকা হবে না। আমার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। আমি ফুপুর দিকে তাকালাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তিনি সবকিছু শুনেছিলেন। সেদিন রাতে ফুপু আর আমি আর কোনো কথা বলতে পারিনি। আমরা কেবল নীরবে একে অপরের পাশে বসেছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমাদের পৃথিবীটা আর নেই। পরদিন সকালে আমার ব্যাগ গোছানো ছিল। আমি ফুপুর দিকে তাকালাম। তার চোখ ভোলা ছিল। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার নিঃশ্বাস আমার কানে এসে বাজছিল। আরিফ, তুমি ভালো থেকো, আমার কথা মনে রেখো। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি তাকে শক্ত করে ধরে রেখেছিলাম। আমার চোখেও জল এসে গিয়েছিল। আমি তাকে ছেড়ে যেতে চাইছিলাম না, কিন্তু আমার কোনো উপায় ছিল না। ফুপু আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আমি যখন গাড়িতে উঠলাম তখন দেখলাম ফুপু দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে জল পড়ছে। আমি তাকে শেষবারের মতো দেখলাম। আমার হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি বাড়ি ফিরে এলাম। বাবা মা আমার সাথে খুব কঠোর ব্যবহার করলেন। তারা আমাকে ফুপুর সাথে আর যোগাযোগ করতে নিষেধ করলেন। আমার ফোন কেড়ে নেওয়া হলো। আমি যেন এক খাঁচায় বন্দী হয়ে পড়েছিলাম।
কিন্তু আমার মন তো ফুপুর কাছেই পড়েছিল। কয়েক মাস কেটে গেল, আমি ফুপুর কোনো খবর পাইনি। আমার মনটা সব সময় ফুপুর জন্য ছটফট করত। আমি জানতাম না তিনি কেমন আছেন, কি করছেন। আমার পড়াশোনাও ভালো যাচ্ছিল না। আমি যেন এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। একদিন রাতে আমি ছাদে বসেছিলাম। পূর্ণিমা চাঁদ ঝলমল করছিল। আমার মনে পড়ে গেল ফুপুর কথা। আমরা প্রায়ই ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতাম। আমি ফুপুর জন্য প্রার্থনা করছিলাম। পরদিন সকালে আমার বাবা আমাকে ডাকলেন। তিনি বললেন, আরিফ, তোর ফুপুর বিয়ে ঠিক হয়েছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার হৃদয়টা যেন দুটুকরো হয়ে গিয়েছিল। বাবা আরও বললেন, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করছেন। হয়তো তোর জন্য ভালোই হয়েছে। এখন তুই তাকে ভুলে যেতে পারবি। আমি বাবার কথাগুলো শুনতে পারছিলাম না। আমার কানে কেবল ফুপুর বিয়ের খবরটা বাজছিল। আমি ছুটে আমার ঘরে চলে গেলাম। আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের সব সুখ শেষ হয়ে গেছে। আমি ফুপুর বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমি তাকে শেষবারের মতো দেখতে চাইনি, কারণ আমি জানতাম আমি তাকে দেখলে নিজেকে সামলাতে পারব না। আমি তাকে হারানোর কষ্টটা মেনে নিতে পারছিলাম না। মাস পেরিয়ে বছর গড়িয়ে গেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলাম। একটি ভালো চাকরিও পেলাম। কিন্তু আমার মন থেকে ফুপুর স্মৃতি মুছে যায়নি। তিনি আমার জীবনের প্রথম প্রেম ছিলেন, একটি নিষিদ্ধ প্রেম, যা আমাকে আজীবন কষ্ট দেবে। আমি মাঝে মাঝে ফুপুর খবর নিতাম। তিনি তার স্বামীর সাথে ভালোই আছেন শুনেছিলাম। তার একটি সন্তানও হয়েছে। আমি খুশি হয়েছিলাম তার জন্য, কিন্তু আমার হৃদয়টা এখনও তার জন্য কাঁদে। আজও যখন চাঁদের দিকে তাকাই, আমার ফুপুর কথা মনে পড়ে। সেই ফুপু, যিনি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। সেই ফুপু, যাকে আমি আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু সমাজ আর নিয়তির কাছে হেরে গিয়েছিলাম। হয়তো এটাই আমাদের নিয়তি ছিল। কিছু প্রেম কখনোই পূর্ণতা পায় না। কিছু সম্পর্ক কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকে। আমার ফুপুর সাথে আমার প্রেম তেমনই এক অপূর্ণ গল্প, যা আমার হৃদয়ে আজীবন এক গভীর ক্ষত হয়ে রয়ে যাবে। এই গল্পটা হয়তো অনেকের কাছে অগ্রহণযোগ্য মনে হবে, কিন্তু এটাই আমার জীবনের সত্যি এবং আবেগময় অধ্যায়। এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।